বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমের একটা শান্ত জেলা ঠাকুরগাঁও। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে আর 10টা সাধারণ অঞ্চলের মতোই, কিন্তু পর্দার আড়ালে সেখানে যা ঘটছে সেটাকে একটা নীরব অর্থনৈতিক বিপ্লব বলা যেতে পারে। একসময়ের কৃষিভিত্তিক একটা জনপদ এখন ধীরে ধীরে হয়ে উঠছে এক অত্যাধুনিক কৃষিশিল্প কেন্দ্র। তো কিভাবে হচ্ছে এই অবিশ্বাস্য পরিবর্তন? চলুন আজ এই অসাধারণ বদলের গল্পটাই শোনা যাক। এই পুরো গল্পের একদম কেন্দ্রে আছে ভারতের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও আর তার বুক চিরে বয়ে চলা টাঙ্গন নদী। দেখুন, এই নদীটা শুধু একটা জলের ধারা নয়, এটা আসলে এই অঞ্চলের পরিচয় আর অর্থনীতির মূল ভিত্তি। প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর উত্তরটা তার চেয়েও বেশি অবাক করার মতো। কারণ এই নদীর পাড়েই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের মোজারেলা চিজ বিপ্লবের এক অবিশ্বাস্য কাহিনী। এই আলোচনা যখন শেষ হবে তখন স্পষ্ট হয়ে যাবে যে উত্তরবঙ্গে একটা নদী আর আমাদের ফাস্টফুড শপের পিৎজার মধ্যে সংযোগটা আসলে ঠিক কোথায়। তো চলুন প্রথমে টাঙ্গান নদীটাকে একটু চিনে নিই। এই নদীটা আসলে শুধু একটা জলধারা নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। এই কথাটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? মানে বড় মাপের শিল্পায়ন শুরু হওয়ার আগে এই নদীর গুরুত্ব ছিল অসম্ভব। এখানকার মানুষের জীবন, তাদের জীবিকা, তাদের চাষাবাদ সব কিছুই কিন্তু নদীর প্রাকৃতিক ছন্দের সাথে বাধা ছিল। মানে আগেটার দিনের কথা যদি ভাবি, এই অঞ্চলের অর্থনীতি ছিল পুরোপুরি প্রকৃতির হাতে। বর্ষার পানির উপর ভরসা করে বছরে একবার ফসল হতো, যা দিয়ে মূলত নিজেদের পেট চলত। কিন্তু এখন ছবিটা পুরো উল্টো। এবার আসা যাক সেই বড় বদলের গল্পে, মানে কিভাবে বিশাল সব ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এই অঞ্চলের অর্থনৈতিক ভাগ্যকে নতুন করে লেখার জন্য ডিজাইন করা হলো। দেখুন, টাঙ্গন ব্যারেজ কিন্তু শুধু একটা সেচ প্রকল্প ছিল না, এটাকে বলা যায় একটা আঞ্চলিক অর্থনৈতিক পুনর্গঠন ব্যবস্থা। এর মাধ্যমে জমানো পানি দিয়ে হাজার হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হলো, যা কৃষিতে একটা বিপ্লব নিয়ে আসলো। ভাবা যায়, ধানের ফলন দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। এই অঞ্চলের আরেকটা বড় অর্থনৈতিক খুঁটি হল ঠাকুরগাঁও সুগার মিল। কয়েক দশক ধরে এটা হাজার হাজার কৃষক আর শ্রমিকের জীবিকার প্রধান উৎস। শুধু 2025-26 মৌসুমের লক্ষ্যমাত্রাগুলো দেখলেই এর বিশালতাটা বোঝা যায়। কিন্তু এখানে একটা বেশ আশ্চর্যজনক ব্যাপার আছে। কিছু স্থানীয় কৃষক ট্যাক্সিলি মনে করেন যে সুগার মিল থেকে বের হওয়া বর্জ্য জল তাদের জমির জন্য ভালো। তাদের কথা হলো, এটা ব্যবহার করলে নাকি খরচ কমে, আবার ফলনও ভালো হয়। কিন্তু এই আপাত সুবিধার উল্টো পিঠটাও কিন্তু বেশ ভয়ঙ্কর। এই অপরিশোধিত বর্জ্য জল একদিকে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, তেমনি নদীর পানিকে বিষাক্ত করে তুলছে আর জলজ জীববৈচিত্র্যকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। মানে একদিকে স্বল্পমেয়াদী কিছু কৃষি সুবিধা আর অন্যদিকে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য আর পরিবেশের বিপর্যয়। পুরো ব্যাপারটা একটা জটিল জায়গায় আটকে আছে। চলুন এবার গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশে যাওয়া যাক। কিভাবে এই কৃষিপ্রধান জেলাটা হঠাৎ করে বাংলাদেশের মোজারেলার চিজের রাজধানীতে পরিণত হল। এই নতুন শিল্পের অবিশ্বাস্য বৃদ্ধিটা কয়েকটা সংখ্যাতেই পরিষ্কার হয়ে যায়। শুধু একবার ভাবুন, মাত্র কয়েক বছরের ব্যবধানে এই একটা জেলাতেই গড়ে উঠেছে ৩৮টা চিজ কারখানা। আর এই কারখানাগুলো শুধু সংখ্যাতেই বেশি না, উৎপাদনেও বিশাল। সারা দেশের পিৎজা আর পাস্তার দোকানে যে মজারেলা চিজ ব্যবহার হয় তার প্রায় ৭০% আসে এই ঠাকুরগাঁও থেকে। মানে এটা এখন দেশের চিজের একরকম অঘোষিত রাজধানী। আর এই শিল্পের আর্থিক প্রভাব, সেটাও কিন্তু কম না। প্রতি মাসে প্রায় ৬০ কোটি টাকার চিজ এখানে তৈরি হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এটা এই অঞ্চলের অর্থনীতিতে একটা নতুন গতি এনে দিয়েছে, বলাই বাহুল্য। এই চিজ বিপ্লবের সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? নারী শক্তির উত্থান। রাশিদা খানেমের মতো এমন অনেক উদ্যোক্তা এখন শুধু নিজেরাই স্বাবলম্বী হননি, বরং আরও অনেকের জন্য কর্মসংস্থান তৈরি করছেন। এটা একটা অসাধারণ সামাজিক পরিবর্তন। যে কোনো বড় সাফল্যের পেছনে একটা ছোট্ট শুরু থাকে, তাই না? এখানকার গল্পটাও ঠিক তেমনই। পুরো শিল্পটা শুরু হয়েছিল একজন মানুষের স্বপ্ন থেকে। হুমায়ুন রেজা নামের একজন দেখলেন যে কৃষকরা দুধের ন্যায্য দাম পাচ্ছেন না। সেই সমস্যার সমাধান করতেই তিনি চিজ তৈরির উদ্যোগ নিলেন আর ডেনিশ বিশেষজ্ঞদের সাহায্যে একটা স্থানীয় ফর্মুলা তৈরি করলেন, যা আজকের এই বিশাল শিল্পের ভিত্তি গড়ে দিয়েছে। তো এই যে ব্যক্তিগত উদ্যোগে একটা বিপ্লব ঘটে গেল, এরপর সরকার বা বড় পরিসরে কি ভাবা হচ্ছে? চলুন ঠাকুরগাঁওয়ের শিল্প ভবিষ্যৎকে আরও মজবুত করার জন্য কি করা হচ্ছে সেটা একটু দেখা যাক।
সরকার একটা বিশাল ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরির পরিকল্পনা করেছে, যা প্রায় 25,000 মানুষের কর্মসংস্থান তৈরি করবে। কিন্তু এই টাইমলাইনটা দেখলেই বোঝা যাচ্ছে, যেমনটা প্রায়ই হয়, প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটা বেশ খানিকটা পিছিয়ে আছে। তবে ভালো খবর হল, বেসরকারি আর অন্য সরকারি উদ্যোগ কিন্তু থেমে নেই। কৃষিপণ্য সংরক্ষণের জন্য বিশাল কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে, সহজে পণ্য পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু হয়েছে, এমনকি পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দরটা আবার চালু হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই সব কিছুর ফলে স্থানীয় মানুষের জীবনযাত্রায় একটা মৌলিক পরিবর্তন এসেছে। সহজ করে যদি বলি, আগে তাদের জীবিকা আসত সরাসরি প্রকৃতি থেকে, যেমন নদীর মাছ ধরে। আর এখন তাদের জীবিকা আসে বিভিন্ন কাঠামো থেকে, কারখানার চাকরি, সেচ প্রকল্পের সুবিধা বা বাজারের ব্যবসা। প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে অবকাঠামোর ওপর নির্ভরশীলতা বেড়েছে। তাহলে সবকিছুর শেষে প্রশ্নটা কিন্তু একটাই এসে দাঁড়ায়, অর্থনৈতিক অগ্রগতির এই দারুণ যাত্রাপথে ঠাকুরগাঁও কি তার প্রাকৃতিক লাইফলাইন মানে টাঙ্গন নদী আর তার চারপাশের পরিবেশকে রক্ষা করতে পারবে? শিল্প আর প্রকৃতির মধ্যে এই ভারসাম্য রক্ষা করাই হবে এই অঞ্চলের জন্য ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।